সাধারণ একটা গ্রামের মেয়ে। জীবন ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। পরিবারের দরিদ্রতা দূর করার জন্য মাত্র 19 বছর বয়সেই কাঁধে তুলে নিয়েছিল প্রাইভেট প্লে স্কুলের টিচার হওয়ার দায়িত্ব। সেই চাকরির 1 মাসও পূরণ হয়নি, আর কয়েকদিন পরেই সেই চাকরির স্যালারি আসার কথা ছিল। যে স্যালারি দিয়ে মেয়েটি নার্সিং কলেজে অ্যাডমিশন নেওয়ার স্বপ্ন ছিল, একটা বড় নার্স হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু তার আগেই बॉडी मेरे 2 कदम पे पास में थी मनीषा की। कुत्ता बिल्ली जो भी शेर जो भी होता है उसका निशान मिलता वहाँ पे। जो मनीषा के साथ हुआ है कल हमारी घर में है। अगर लड़कियां खत्म हो गई तो कल इन पिंजरों पे भी आ जाएगी। मेडिकल रिपोर्ट में कुछ दिया ही नहीं। गुड़िया किसी भी जांच होनी जरूरी है। उनको इंसाफ दिलवा दो, बस उसको फांसी हो जाए। হ্যাঁ, আমি কথা বলছি ভিওয়ানির সেই মনীষাকে নিয়ে, যার মৃত্যু যেন এক ষড়যন্ত্র। পুলিশ ইনভেস্টিগেশন, ডাক্তারি রিপোর্ট আর পরিবারের বয়ান সব মিলিয়ে এই কেসটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যার প্রতিটা ইনফরমেশন জানার পর আপনারাও প্রশ্ন করবেন, সত্যি কি খুব বড় অথবা প্রভাবশালী কাউকে লুকানোর চেষ্টা করা হচ্ছে? গাইজ, এই কেসটার আজ পর্যন্ত যা যা ঘটেছে তার প্রতিটা ইনফরমেশন আপনাদের সামনে রাখবো, আর আপনারা বিচার করে বলবেন সত্যিই কি এই কেসটা এতটা সাধারণ। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু another dark chapter. আমি কুনাল and today we uncover the case of ভিওয়ানি মনীষা কেস। হরিয়ানা ভিওয়ানি জেলার সিংহানি গ্রামের বাসিন্দা 19 বছর বয়সী মনীষা উচ্চ মাধ্যমিক পাস, একজন প্রাইভেট কিডস প্লে স্কুলের শিক্ষিকা। বাবা সঞ্জয় স্বামী একজন কৃষক দিনমজুর। দিন আনা দিন খাওয়া পরিবার। মনীষার চোখে স্বপ্ন ছিল নার্স হওয়ার, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে মনীষা খুব সহজেই কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারত। তাই মনীষা সেই প্রাইভেট কিডস প্লে স্কুলের শিক্ষিকার দায়িত্ব নেয়, যেখান থেকে আসা স্যালারি দিয়েই সে নার্সিং কলেজে অ্যাডমিশন নিতে পারত, যাতে তার পরিবারকে তার পড়াশোনার জন্য বেশি ভাবতে না হয়। সেই মতোই মনীষা 1 মাস চাকরি করার পর তার স্যালারি আসার কথা ছিল। 11ই আগস্ট 2025 সকাল প্রায় 8টার সময় মনীষা বাড়ি থেকে বেরোয় তার স্কুলের জন্য। এরপর সে তার বাবাকে স্কুল থেকেই 11টা 23 নাগাদ ফোন করে বলে যে তার ফিরতে খানিকটা দেরি হবে, কারণ সে পাশেই থাকা প্রায় 700 মিটার দূরে থাকা আইডিয়াল বিএসসি নার্সিং কলেজে অ্যাডমিশন রিলেটেড ফর্ম সম্পর্কে কিছু জানার জন্য যাবে, আর তারপরই বাড়ি ফিরবে। এরপর মনীষার স্কুল ছুটি হওয়ার পর স্কুলের কিছু কাজ সেরে তাকে বেরোতে 1টা 58 বেজে যায়। রাস্তায় বেরিয়ে মনীষা তার বাবাকে আবারও ফোন করে, তবে এবার তার ফোনটা তার মাসি রিসিভ করে। মনীষা তার মাসিকে বলে তার একটা অনলাইন ডেলিভারি আছে, সেটা রিসিভ করার জন্য। তারপরই মনীষা সোজা আইডিয়াল কলেজের দিকে রওনা দেয়। তবে বেলা পেরিয়ে সন্ধে হয়ে যায়, তাও মনীষা বাড়ি ফেরে না। আমি অ্যাকচুয়াল ডেট এবং টাইম সমেত কি ঘটেছিল মনীষার বাবার মতে সেগুলোই আপনাদের সামনে অ্যাজ ইট ইজ রাখলাম, যাতে কেসটা সামনে গিয়ে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর মনীষার বাবা চিন্তা করতে থাকে। তারপরই 6টা 26 নাগাদ মনীষা আবারও তার বাবাকে ফোন করে, কিন্তু সেটা মিস কল হয়ে যায়। তার বাবা ফোনটা রিসিভ করতে পারে না। তবে ফোনটা কেটে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তার বাবা যখন আবারও ঘুরিয়ে ফোন করার চেষ্টা করে, তখন মনীষার ফোনটা সুইচ অফ পাওয়া যায়। ততক্ষণে মনীষার বাবার মনে সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল, তাই তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে সেই প্রাইভেট স্কুলেই পৌঁছান যেখানে মনীষা চাকরি করত। সেখানে গিয়ে তিনি যখন জানতে পারেন স্কুল ছুটির পর মনীষা টাইম মতোই সেখান থেকে বেরিয়ে গেছে, তখনই মনীষার বাবা সঞ্জয় সঙ্গে সঙ্গে 112 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশও প্রায় রাত 8টা থেকে 8:30 নাগাদ সেখানে পৌঁছে যায়। গিয়ে সেই স্কুলের সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে স্কুল ছুটির পর মনীষা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর পুলিশ টিম মনীষার বাবাকে নিয়ে সেই আইডিয়াল কলেজে পৌঁছায়, যেখানে মনীষার যাওয়ার কথা ছিল। সেখানে মনীষার বাবার মতে 3 জন লোক ছিল, যার মধ্যে 2 জন অলরেডি ড্রিঙ্ক করেছিল। वहाँ पर 3 उनका स्टाफ था, कोई भी पीएन हो या कोई उनका रसोईया हो, कुछ भी हो। 3 आदमी थे वहाँ पर। 2 आदमी उन्होंने ड्रिंक्स कर रखी थी वहाँ पर। एक आदमी कुछ थोड़ा सा ठीक लग रहा था मेरे को।
পুলিশ যখন তাদেরকে প্রশ্ন করে মনীষা বলে কেউ এসছে কিনা, তারা জানায় কলেজ 1টার সময় বন্ধ হয়ে গেছে, মনীষা বলে কেউ আসেনি। মনীষার বাবার মতেও মনীষা ঠিক 1:58 তাকে ফোন করেছিল, সেই মতো 2:15 থেকে 2:30টার মধ্যে ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যায়নি। এই কথা জানার পর মনীষার বাবা ভয় পেয়ে যায়, তিনিও মিসিং রিপোর্ট করতে চায় পুলিশের কাছে। তবে পুলিশ অফিসাররা বলেছিল মনীষা কারোর সাথে পালিয়ে গেছে, হয়তো কয়েকদিনের মধ্যে ফিরে আসবে বা যোগাযোগ করে নেবে, চিন্তার কিছু নেই। আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন প্রথম স্টেপে পুলিশ কত বড় নেগলিজেন্সিটা করেছিল। 12ই আগস্ট 2025 মনীষার বাবা লোহারু পুলিশ স্টেশনে গিয়ে মনীষার মিসিং রিপোর্ট করে। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, 12 তারিখেই মনীষার পরিবার সেই আইডিয়াল কলেজে পৌঁছায়, যেখানে গিয়ে তারা সিসিটিভি দেখার দাবি করে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি দেখাতে বারণ করে দেয়। এরপর যখন 12 তারিখ এফআইআর দাখিল হয়, তখন 12 তারিখ সন্ধ্যে 5টা পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি। এরপর যখন গ্রামের লোক এবং পরিবার পুলিশের উপর প্রেসার ক্রিয়েট করতে থাকে, লোহারু পুলিশ এই কেসটাকে ভিয়ানি পুলিশের কাছে ট্রান্সফার করে দেয়। তারপরই চলে আসে 13ই আগস্ট 2025। সেদিন মনীষার বাবা সঞ্জয় সিংকে ফোন করে বলা হয় সিংহানি গ্রামের ফাঁকা মাঠে একজনের লাশ পাওয়া গেছে। মনীষার বাবাও সেই কথা মতো সেখানে পৌঁছায়। মনীষার মুখ দেখে না চিনতে পারলেও তার জামা কাপড় দেখে খুব সহজেই বুঝতে পারে সেটা তাদেরই মেয়ে মনীষা। মনীষার বাবার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এখন আপনারা ভাবছেন মুখটা কেন দেখলো না? আসলে তার মুখটা পুরোপুরি পুড়ে গেছিল, এতটাই পুড়ে গেছিল যে তার কঙ্কাল বেরিয়ে এসেছিল। বডি থেকে মাথাটা আলাদা হয়েছিল, শুধু সামান্য কিছু চামড়া সেই মুখটাকে বডির সাথে জুড়ে রেখেছিল। মনে হয়েছিল কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে, এমনকি যাতে মুখটা চেনা না যায় তার জন্য অ্যাসিড বা অন্য কিছু দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। আশেপাশের প্রতিবেশীরা যেই এই লাশটি দেখেছিল তারাই বলেছিল মনীষার সাথে ভয়ানক কিছু ঘটার পর এখানে নিয়ে এসে ফেলা হয়েছে। এমনকি মনীষার লাশটাকে প্রথম পোস্টমর্টম করার জন্য ভিওয়ানি সিভিল হাসপাতালে পাঠানোর সময়ও পুলিশ ডাক্তারদের কাছে লিখেছিলেন মনীষার সাথে খারাপ কিছু ঘটিয়ে তাকে গলা কেটে খুন করা হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? এখন পুলিশ ইনভেস্টিগেশন করবে, তারপর অপরাধীকে ধরবে, কিন্তু না, এরপর এমন এমন কিছু বিষয় সামনে আনা হয় যেখানে পুরো দোষটাই মনীষার কাঁধে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। বডি দেখার পর পরিবার এবং গ্রামবাসীদের মনে একটা ধারণা ক্লিয়ার ছিল, মনীষাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাই তারা প্রোটেস্ট বিক্ষোভ শুরু করে দেয়। এমনিতেই পুলিশের উপর গ্রামবাসীদের একটা রাগ ছিল, কারণ প্রথমেই পুলিশ মিসিং রিপোর্ট নিতে অস্বীকার করে। তার উপরে যখন মনীষার বডিটা এরকম বিভৎস অবস্থায় পাওয়া যায়, গ্রামবাসীদের রাগ আরও বেড়ে যায়। তাদের মতে যদি 48 ঘন্টা সময়ের মধ্যে পুলিশ কোনো স্টেপ নিত তাহলে হয়তো মনীষাকে জীবন্ত অবস্থায় পাওয়া যেত। 14ই আগস্ট যখন প্রথম পোস্টমর্টম রিপোর্টটা আসে, তখন জনসাধারণের এই প্রতিবাদকে শান্ত করার বদলে আরও বাড়িয়ে দেয়। পোস্টমর্টম রিপোর্টের কথা বলার আগে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, মনীষার বাবার মতে মনীষার মুখটা বাদে তার সম্পূর্ণ বডি সব কিছু ঠিকঠাক ছিল, তার জামা কাপড়ও পরিষ্কার ছিল। এটা কেন বললাম সেটা আগে গিয়ে আপনারা বুঝতে পারবেন। প্রথম পোস্টমর্টম রিপোর্ট যখন আসে তখন এই পুরো কেসের চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। যেটা সবাই মনে করছিল যে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেখানে প্রথম পোস্টমর্টম রিপোর্টে বলা হয় মনীষার বডিতে কোনো জোর জবরদস্তির চিহ্ন পাওয়া যায়নি। এছাড়াও মনীষার বডি এবং জামা কাপড়ে সিমেনের কোনো ট্রেসই মেলেনি। এমনকি মনীষার শরীরে, তার কিডনিতে এবং তার অন্ত্রে অর্গ্যানো ফসফরাস নামে একটা কীটনাশকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাই প্রথম পোস্টমর্টম রিপোর্ট অনুসারে পুলিশও খুনের মামলাটা অস্বীকার করে দেয়, যেহেতু শরীরে জোর জবরদস্তির চিহ্ন পাওয়া যায়নি এবং শরীরে সিমেন পাওয়া যায়নি। আর যেহেতু কীটনাশক পাওয়া গেছিল শরীরে, তাই পুলিশ এই কেসটাকে হত্যা বলে দাবি করে। এরপরই স্বাভাবিকভাবেই মনীষার পরিবার এবং জনসাধারণের ক্ষোভ আরও বেড়ে যায়, প্রতিবাদ আরও বৃদ্ধি পায়। ফলে প্রশাসনকে 48 ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা ব্যান করতে হয়, যাতে এই প্রতিবাদকে দমানো যায়। এমনকি মনীষার পরিবারকে শান্ত করার জন্য কয়েকজন অফিসারকে ট্রান্সফার এবং সাসপেন্ড পর্যন্ত করা হয়।
এটা বলে যে সেই অফিসাররা মনীষার পরিবারের সাথে ব্যবহার ভালো করেনি, তারা এই কেসে নাকি গাফিলতি দেখিয়েছে। এটা ছিল শুধু একটা আইওয়াস মনীষার পরিবারকে বোঝানোর জন্য যে প্রশাসন তাদের পরিবারের সাথেই আছে। তার সত্ত্বেও যখন প্রতিবাদ দমে না, থামে না, আরও বৃদ্ধি পায়, তখন সরকার বাধ্য হয়ে মনীষার ডেড বডির দ্বিতীয়বার পোস্টমর্টম করায় 16 আগস্ট 2025 রোহতক PGIMSে। মনীষার বডির দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্ট যখন আসে, সেটা জানলে আপনাদের রাগও চরমে উঠবে। দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্টে বলা হয় মনীষার গলায় যে কাটার চিহ্নটা আছে সেটা নাকি কোনো জঙ্গলি জন্তু জানোয়ারের কাটার চিহ্ন, এবং এবারেও প্রথম রিপোর্টের সাথে মিলিয়ে বডিতে জোর জবরদস্তি এবং সিমেন্ট না পাওয়ার জন্য রেপ করে খুনের অ্যাঙ্গেলটাই উড়িয়ে দেওয়া হয়। এমনকি মুখের খারাপ অবস্থার জন্যও বলা হয় অ্যাসিড অ্যাটাক নয়, জঙ্গলি জন্তু জানোয়ারের কামড়ের দাবি করা হয়। আর এই রিপোর্টটা সামনে আসার পরই স্বাভাবিকভাবেই পরিবার এবং জনসাধারণ খুব সহজেই বুঝতে পেরেছিল যে এখানে সত্যি কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে, কোনো প্রভাবশালী ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কারণ দুটো পোস্টমর্টম রিপোর্ট দু রকম কথা বলছিল। তাই পরিবার এবং জনসাধারণ ঠিক করেছিল তারা মনীষার বডি নেবে না, এবং যতক্ষণ না অপরাধীর ধরা পড়বে ততক্ষণ মনীষার সৎকার করবে না। আর ঠিক এরই মধ্যে মনীষা যেদিন নিখোঁজ হয়েছিল সেখান থেকে প্রায় 8 দিন পর 18 আগস্ট 2025 পুলিশ হঠাৎ একটা নোট সবার সামনে প্রকাশ করে। পুলিশ দাবি করে ক্রাইম সিন থেকে একটা ব্যাগ পাওয়া গেছে, যেখানে কিছু ডকুমেন্ট সমেত মনীষার আধার কার্ড পাওয়া গেছে। এছাড়াও আরও একটা নোট পাওয়া গেছে, সুইসাইড নোট, যেখানে মনীষা তার পরিবারের থেকে অসন্তুষ্ট বলে লেখা আছে, যার জন্যই মনীষা নাকি আত্মহত্যা করেছে বলে দাবি করে পুলিশ। আর এখন প্রশ্ন হলো, পুলিশ যদি প্রথম দিনেই ক্রাইম সিনেই সেই সুইসাইড নোটটা পায়, তাহলে 9 দিন পর কেন প্রকাশ করলো? আরও একটা প্রশ্ন এখানে আছে, যেটা আমি আগেই বলেছি। পুলিশ নিজেই প্রথম পোস্টমর্টম করার আগে ডাক্তারদের লিখে পাঠিয়েছিলেন মনীষার সাথে নোংরামো করে গলা কেটে খুন করা হয়েছে। তাহলে যখন প্রথম দিনেই পুলিশ সেই সো কল্ড ব্যাগটা উদ্ধার করেছিল ক্রাইম সিন থেকে, যার মধ্যে সুইসাইড নোটটা পাওয়া গেছে বলে দাবি করছে, তাহলে তারা সেই ডাক্তারদের কাছে সুইসাইডের অ্যাঙ্গেলটা কেন লিখলো না? সেখানে কেন লিখলো খারাপ কাজ করে মনীষাকে খুন করা হয়েছে? मेरे 2 कदम पे पास में थी मनीषा की, और कोई भी बंदा हरियाणा की 2 करोड़ जनता डेड बॉडी को देख के ये नहीं बता सकती कि ये सुसाइड केस है। এছাড়াও গ্রামবাসী এবং পরিবারের দাবি ছিল মনীষার বডির চারপাশে কিচ্ছু ছিল না, তার জুতোটা ছাড়া। তাও মনে হচ্ছিল জুতোটা কেউ জোর করে সেখানে ফেলে দিয়েছে। এমনকি পুলিশ সেই ক্রাইম সিনটা সিল পর্যন্ত করার প্রয়োজন বোধ করেনি। ফলে মৃতদেহ উদ্ধারের পর যখন কিছু নিউজ রিপোর্টার সেই ক্রাইম সিনে যায়, তারা সামনে আনে সেখানে কিছু জুতো, কিছু মদের বোতল, কিছু ক্যান পড়েছিল। যাই হোক, এই সুইসাইড নোটটা যদি আপনারা ভালো করে পড়েন তাহলে সহজেই বুঝতে পারবেন সেই নোটে কোথাও আমি আত্মহত্যা করতে যাচ্ছি এই কথাটা লেখাই নেই। কোনো মেয়ে যদি নিজে থেকে আত্মহত্যা করতে যায়, ঠিক সেই সময় তার মেন্টাল কন্ডিশন কেমন হয় সেটা আপনারা জানেন, কিন্তু সেই লেখার মধ্যে কোনো কাটাকুটি ছিল না, সেই লেখার মধ্যে কোনো ডিস্টারবেন্সই ছিল না। দেখলে মনে হবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বসে চিন্তা ভাবনা করে সেই নোটটা লেখা হয়েছে। এখানে আরও একটা প্রশ্ন আছে। মনীষা একজন গ্রামের উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে, সে ইংলিশ মিডিয়ামে নয়, তাহলে এত বড় বড় ওয়ার্ড সে কিভাবে লিখতে পারলো, তাও ইংলিশে? এখনকার উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে, তার লেখা চিঠি আর মনীষার লেখা চিঠি দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয়, মনীষার বাবা মা যেখানে অশিক্ষিত, সেখানে মনীষা ইংলিশে চিঠিটা কেন লিখবে? এই কেসে পুলিশ প্রথম থেকেই এমন এমন কিছু বিষয় সামনে আনে যেগুলো সত্যি এই কেসটাকে রহস্যময় করে তোলে। এমনকি পুলিশ ইনভেস্টিগেশনের প্রাথমিক কাজ মনীষার মোবাইলের কল ডিটেলস রেকর্ড চেক করেনি। তার হোয়াটসঅ্যাপ চ্যাট, সে কারোর সাথে ঝগড়া করেছে কিনা, সে কোথায় গেছে, সে কার কার সাথে ফোন করেছে, কিছুই চেক করা হয়নি। তার লোকেশানটাও চেক করেনি পুলিশ। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ যখন সিসিটিভি দেখাতে অস্বীকার করে, তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর জনগণের চাপে যখন বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখায়, তখন সেই পার্টিকুলার টাইম ফ্রেম 2 থেকে 3টের মধ্যে কোনো ফুটেজই পাওয়া যায়নি, যার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
অন্যদিকে পুলিশ যখন প্রথম পোস্টমর্টম রিপোর্ট আসার পর প্রেস কনফারেন্স করে, তখন কেউ একজন পুলিশকে প্রশ্ন করেছিল, মনীষার মোবাইলটা তো অন্তত উদ্ধার করা হয়েছে। তখন পুলিশ উত্তর দিয়েছিল, সেটা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো ডাটা রিকভার করা যায়নি। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ আত্মহত্যা করতে যাওয়া মেয়ে সে তার ফোনটা কেন ভাঙবে? এই কেসে প্রথম থেকেই পুলিশি ইনভেস্টিগেশন এবং দুটো পোস্টমর্টম রিপোর্টে প্রচুর গাফিলতি লক্ষ্য করা যায়। সেই গাফিলতি ইচ্ছা করে করা হয়েছিল, হয়তোবা করানো হয়েছিল। এটা কেন বলছি, এটা বোঝার জন্য চলুন একটু ডিপলি বোঝার চেষ্টা করি। মনীষার প্রথম পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল, ইয়েলো কালার সালোয়ার ফাউন্ড টর্ন অ্যাট সুপিরিয়ার অ্যাসপেক্ট অ্যান্ড নাড়া ফাউন্ড ওপেন ইনট্যাক্ট উইথ স্ট্রাগল সাইন অ্যাপ্রিসিয়েটেড ওভার সালোয়ার। এর মানে রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ, মনীষার সালোয়ারে টানা হেঁচড়ার দাগ ছিল এবং তার পাজামার নাড়াটাও খোলা ছিল, যার ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মনীষা হয়তো নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, ফলেই তার জামা ছিঁড়ে গেছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয়, একজন আত্মহত্যা করতে যাওয়া মেয়ে তার জামা কাপড়ে টানা হেঁচড়ার দাগ কেন থাকবে? কেন তার পাজামার নাড়াটা খোলা থাকবে? এর মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মনীষার সাথে জোর জবরদস্তি করা হয়েছে। এছাড়াও প্রথম রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে, মনীষার 2 হাঁটুতে ঘর্ষণের ফলে কেটে যাওয়ার চিহ্ন ছিল। কিন্তু আমি আগেই বলেছি, মনীষার বাবার মতে পুরো সালোয়ার পরিষ্কারভাবে অ্যাজ ইট ইজ পরানো ছিল মনীষার। তার হাঁটুর কাছে তার সালোয়ার কোথাও কেটে বা ছিঁড়ে যাওয়ার চিহ্ন ছিল না। তাহলে হয়তো মনীষার মৃত্যুর পরেই সেই সালোয়ারটাকে পরানো হয়েছিল। এমনকি মনীষার লাশটা যেখানে পাওয়া গেছিল সেটা ছিল নরম জায়গা, এবং এখন বর্ষাকাল, ফলে ক্ষেতের মাটিও নরম। তাহলে মনীষার হাঁটুতে ঘর্ষণের ফলে কেটে গেল কিভাবে? কোনো শক্ত জায়গায় ঘর্ষণের ফলে না কাটলে তো নরম মাটিতে কাটা সম্ভব নয়। এমনকি পুলিশ অফিসাররা বডিতে এবং জামা কাপড়ে সিমেন্ট না পাওয়ার জন্য ধর্ষণ করে খুনের অ্যাঙ্গেলটাই অস্বীকার করেছে। কিন্তু অ্যাজ পার সুপ্রিম কোর্ট, বডিতে বা জামা কাপড়ে সিমেন্ট পাওয়া বা না পাওয়া সেটা প্রমাণিত করে না। এমনকি পোস্টমর্টমে আত্মহত্যার অ্যাঙ্গেল দিয়ে যে কীটনাশকের কথা বলা হয়েছে, অর্গ্যানো ফসফরাস, যেটা মনীষা খেয়েছিল বলে দাবি করা হয়েছে, সেই কীটনাশকের কোনো প্যাকেট বা বোতল মনীষার বডির আশেপাশে খুঁজে পাওয়া যায়নি। আর সব থেকে বড় কথা, মনীষা একটা খোলা মাঠে যেখানে জনবহুল লোক চলাচল করে সেখানে গিয়ে আত্মহত্যা কেন করবে? সে তো কীটনাশক নিয়ে বাড়ির মধ্যেই আত্মহত্যা করতে পারত। সারপ্রাইজিংলি, মনীষা কীটনাশক খাওয়ার পর সাধারণত কোনো মেয়ের মুখ থেকে বমি বা গেঁজা বের হয়, কিন্তু মনীষার মুখ থেকে কোনো বমি বা গেঁজার ট্রেসই পাওয়া যায়নি। সব থেকে আশ্চর্যের, ক্রাইম সিনে মদের বোতল, জুতো, ক্যান, গাড়ির চাকার দাগ, যেগুলো নিউজ রিপোর্টারদের চোখে পড়ল কিন্তু পুলিশ অফিসারদের চোখেই পড়ল না। তারা এই বিষয়ে কোনো ইনভেস্টিগেশন করেনি। সব থেকে আশ্চর্যের, ভিওয়ানি সিভিল হাসপাতালের প্রথম পোস্টমর্টম রিপোর্ট এবং রোহতক পিজিআইএমএসের দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্ট নিজেদের মধ্যেই গরমিল তৈরি করেছিল। যেখানে রোহতকের রিপোর্টে প্রথম লাইনে বলা ছিল বডিতে ঘাস এবং মাটি লেগে আছে, কিন্তু পোস্টমর্টম প্রথমবার করার পর বডিকে তো ভালো করে ওয়াশ করে পরিষ্কার করার পর দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। তাহলে বডিতে মাটি এবং ঘাস দ্বিতীয় রিপোর্টে কিভাবে এলো? এমনকি জামা কাপড়ের টানা হেঁচড়ার কোনো চিহ্নই দ্বিতীয় রিপোর্টে উল্লেখ করাই হয়নি। এছাড়াও জন্তু জানোয়ারের যে কথা বলা হয়েছিল যে বডিতে জন্তু জানোয়ারের কামড়ের দাগ পাওয়া গেছে, সেখানে প্রশ্ন হলেও যদি সত্যি জন্তু জানোয়ার আক্রমণ করে থাকে তারা শুধুমাত্র গলার অংশটাই খেলো, তাও আবার একই জায়গায় দাঁড়িয়ে বডিটা টেনে হিঁচড়ে এদিক ওদিক কোনো দিকে নিয়ে গেল না, আশেপাশে কোনো রক্ত পাওয়া গেল না। সব থেকে বড় কথা, বডিটা এক জায়গায় দাঁড়িয়েই খেয়েছিল। গ্রামের জন্তু জানোয়ার বলতে কুকুর বা শেয়াল, তাদের কোনো हाथ पायर चिन्ह बॉडी पावा जाएनी। कुत्ता बिल्ली जो भी शेर जो भी होता है उसका निशान मिलता वहाँ पे। सब থেকে অবাক করার মতো বিষয় ছিল প্রথম রিপোর্টে বলা হয়েছিল দুটো চোখই মিসিং, কিন্তু রোহতকের দ্বিতীয় রিপোর্টে বলা হয় চোখ ডিকম্পোজড মানে পচে গেছিল। তাহলে প্রশ্ন হলো চোখ যদি নাই থাকে তাহলে সে পচে গেল কিভাবে, ডিকম্পোজড হলো কিভাবে? প্রথম রিপোর্টে তো মিসিং উল্লেখ করা ছিল, তাহলে দ্বিতীয় রিপোর্টেও মিসিং আসার কথা, কিন্তু সেখানে এলো ডিকম্পোজড। এমনকি ভিস্টার জন্য
ভিওয়ানি সিভিল হসপিটাল হাফ কিডনি এবং স্প্লিনের কিছু পার্ট পাঠিয়েছিল ফরেন্সিক টেস্টে, আর বাকিটা অ্যাজ ইট ইজ রোহতক পিজিআইএমএসে পাঠানো হয়েছিল, যেখানে রোহতক পিজিআইএমএস রিপোর্ট বলছে হাফ কিডনি এবং স্প্লিন দুটোই মিসিং। যদি যেখানে হাফ পাঠানো হলো তাহলে সেটা মিসিং কীভাবে হলো, সেটা তো বডির মধ্যে ছিল। এই দুটো রিপোর্টই জানার পর পরিবার এবং জনসাধারণের ক্ষোভের মধ্যেই হঠাৎ করেই 20 আগস্ট 2025 হরিয়ানার সিএম নায়াব সেনি একটি টুইট করেন। তিনি লেখেন, পরিবারের দাবি অনুযায়ী এই কেসটার সিবিআই ইনভেস্টিগেশন হবে এবং দিল্লির এইমসে তৃতীয়বারের মতো পোস্টমর্টেম করা হবে। যার পরই এই কেসটাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং দিল্লির এইমসে তৃতীয়বার পোস্টমর্টেম করার পর বডিটাকে 21 তারিখেই পরিবারের কাছে তুলে দেওয়া হয় এবং পুলিশ প্রশাসনের প্রচুর প্রেসারের মধ্যে দিয়ে পুরো পরিবার এবং জনসাধারণ 21 আগস্টই মনীষার দেহের সৎকার করেন, তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। গাইজ, সব থেকে আশ্চর্যের বিষয়, প্রথম পোস্টমর্টম করার আগে মানে মৃত্যু থেকে প্রথম পোস্টমর্টম করা পর্যন্ত 24 ঘন্টাও হয়নি, যেখানে মনীষার বাবাও বলেছিল সে যখন কন্টিনিউয়াসলি তার মেয়েকে ফোন করছিল তখন 12ই আগস্ট রাত প্রায় 12টার সময় তার ফোনটা রিং হচ্ছিল। তার মানে 13 তারিখের ভোরেই তাকে খুন করা হয়েছে, যেটা পোস্টমর্টেম রিপোর্টেও বলা হয়েছে যে তার মৃত্যু 24 ঘন্টাও হয়নি। তাহলে যদি পুলিশ এই 48 ঘন্টার মধ্যে যথাযথ ব্যবস্থা নিত তাহলে হয়তো মনীষাকে জীবন্ত অবস্থায় পাওয়া যেত। সত্যি কথা বলতে মনীষার এই কেসটা বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে সেখানে দিল্লির এইমসে তৃতীয়বার পোস্টমর্টম করার পরেও নতুন কিছু সামনে আসার আশাও প্রায় অসম্ভব। তার সত্ত্বেও যদি নতুন কিছু সামনে আসে অবশ্যই ভিডিও বা কমিউনিটি পোস্টে আপডেট দেব। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের কি মনে হয়, সত্যিই কি মনীষাকে ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি শুধুই আত্মহত্যার ঘটনা? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। আর আমার পার্সোনালি মনে হয় মনীষাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে। প্রশাসন বা সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে। তো মনীষার কেসটা আজ এখানেই শেষ। এরকম আরও একটা হারিম করা কাহিনী নিয়ে আবারও ফিরে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই নিজের চারিদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।